দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো সরাসরি এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে রিপোর্ট এবং বাংলাদেশের যে প্রতিক্রিয়া সেগুলো নিয়ে আলাপ হবে। দিনের শিরোনামগুলোর মধ্যে প্রধান শিরোনামগুলো এরকম যে শ্রীলঙ্কার মতো চীনের ঋণ নেয়নি বাংলাদেশ, ইউক্রেন বা রাশিয়া নয়, আগ্রাসনের বিপক্ষে সরকার। সিএনএনকে যে প্রধানমন্ত্রী যে সাক্ষাৎকার দিয়েছেন সেটি আজকের একটি খবর হয়েছে দিনের শিরোনাম। বিএনপির আন্দোলনের গাড়ি থমকে গেছে বলেছেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের। দুর্ঘটনার দায় নিয়ে সড়ক মন্ত্রীর পদত্যাগ দাবি, এটি বলছে বিএনপি। আওয়ামী লীগ এটাও বলেছে যে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করে। বাংলাদেশে দুর্নীতি সমস্যা এখনও প্রকট। মার্কিন রাষ্ট্রদূত আজকে এই মন্তব্য করেছেন। উন্নয়নের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ এসেছে এবং এই প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো। স্টেট ডিপার্টমেন্ট যে রিপোর্টটি দিয়েছে সেই প্রসঙ্গটা আসবে। খরচ কমিয়ে আরও 2টি হজ প্যাকেজ করা হচ্ছে, ধর্ম প্রতিমন্ত্রী এই কথা বলেছেন এবং এটা আনুষ্ঠানিক একটা ঘোষণা কালকে তিনি দেবেন। আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। দুজনে সিনিয়র জার্নালিস্ট রয়েছেন। আমার বাঁয়ে জনাব প্রণব সাহা, বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সম্পাদক, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব এমি আজিজ, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকেও। সমসাময়িক অনেক প্রসঙ্গই আছে, তার মধ্যে আমি শুরুতে একটু ইঙ্গিত দিয়েছি যে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট, কারণ যুক্তরাষ্ট্রের রিপোর্ট, যুক্তরাষ্ট্রের বক্তব্য, যুক্তরাষ্ট্রের মন্তব্য, এগুলো সব কিছু আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ একটা তোলপাড় তৈরি করে। আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে এটা নানা ধরনের দুর্বলতাগুলো তুলে ধরেছেন এই রিপোর্টের, এবং বলেছেন যে যুক্তরাষ্ট্র যে একতরফাভাবে এই রিপোর্টগুলো করে থাকে এবং এটার যে একটা কাউন্টার একটা স্টেটমেন্ট সেটা ভেরিফাই করা, সেটা যুক্তরাষ্ট্র করে না। এবং বিভিন্ন সংগঠন থেকে যেগুলো যাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে, যেমন অধিকার থেকে তথ্য নিয়ে থাকেন, সেটা রেজিস্টার্ড সংগঠন নয় ইত্যাদি উনি বলেছেন। এবং মানে যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট এবং স্টেটমেন্ট, আজকে মার্কিন রাষ্ট্রদূতও দুর্নীতি নিয়ে কথা বলেছেন। শুধু যদি করি এই প্রসঙ্গটা নিয়ে যে আপনি রিপোর্টের এবং রিপোর্টের পরে যে প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে কীরকম দেখেন? ধন্যবাদ আপনাকে। সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ এরকম একটা প্রতিষ্ঠানের আজকে তারা একটা জরিপ করে এসএমইর উপরে, সেখানের যে ফাইন্ডিংস সেটি তুলে ধরে। সেখানে প্রধান অতিথি হিসাবে মার্কিন রাষ্ট্রদূত এসেছিলেন এবং আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তিনি এসএমইর ফাইন্ডিংসটা হলো প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। দ্বিতীয়, তারা মনে করে সরকারের এসএমইর ক্ষেত্রে অমনোযোগ, অর্থাৎ সাহায্য সহযোগিতার অভাব। সেইখানে পিটার হাস বক্তৃতা দিতে গিয়ে তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্যের রেফারেন্সও দিয়েছেন। দিয়ে তিনিও বলেছেন যে দুর্নীতির বিষয়টাকে প্রধান হিসেবে, যেহেতু ফাইন্ডিংসে আসছে, এটাকে প্রধান হিসেবেই দেখছেন। উনি বলেছেন যে আমাদের দেশেও দুর্নীতি আছে, আমাদের দেশেও শুটিং আছে, এসব বলছে, কিন্তু সেখানে একটা পলিটিক্যাল কমিটমেন্ট আছে এটাকে নিয়ন্ত্রণ করার, যেটা বাংলাদেশে অনুপস্থিত। এটাই বলছে, তিনি অস্বীকার করেন নাই। এবং নির্বাচন হয় আমাদের ওখানে, তারা বলে সমাজে একটা ব্যালেন্স, অনেকগুলো ফোর্সেস আছে, অর্গানাইজেশন আছে, যেখানে চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেম আছে, বাংলাদেশে সেটা নাই। হ্যাঁ, তো এই জন্যেই তিনি বলেছেন যে, এবং এছাড়া আপনার দক্ষিণ এশিয়ার একজন বিশেষজ্ঞ আপনার স্টেট ডিপার্টমেন্টের, তিনিও তো আজকে একটা স্টেটমেন্ট করেছেন যে আপনার আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান রাষ্ট্রগুলির প্রধান আপনার সরকারের, বাংলাদেশ সরকারের প্রধান হচ্ছে নিরপেক্ষ নির্বাচন এবং এদের পক্ষ থেকে চাপ থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং 2018 সালের নির্বাচন সম্পর্কেও বলেছেন যে নির্বাচনটা নিরপেক্ষ হয় নাই, এবং এ অভিযোগও এনেছেন যে আগেই বাক্স
ভরে ফেলা হয়েছে, এটা শোনা গেছে। একটু আপনাকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে কথাটা বললেন যে 2018 সালের নির্বাচনটি প্রশ্নবিদ্ধ, স্বচ্ছ হয়নি, বাক্স ভরে ফেলা হয়েছে ইত্যাদি, কিন্তু যুক্তরাষ্ট্র কি এই 4 বছর এই যে তাদের নির্বাচনের ফলাফলটাকে তাকে অ্যাপ্রুভ করেনি? তারা তো খুব ওভারওয়েলমিংলি এটা অ্যাপ্রুভ করেছে এবং এই সরকারের সঙ্গে ডিপলি তারা এনগেজ থেকেছে। তো এই প্রশ্নটা 2018-তে না করে 2023-এ এসে কেন করছে? না, এটা তো মানে এটাকে কোন স্ট্যান্ডার্ড হিসেবে দেখছেন? সারা বিশ্বে কিন্তু এই নির্বাচন 14 সালের নির্বাচন এটা প্রশ্নবিদ্ধ, কেউ বলে না যে নির্বাচন সঠিক হয়েছে, বাংলাদেশেও কেউ বলে না। বাট ওয়াই তারা যে রিপোর্টে বলছে তারা এটা অ্যাপ্রুভাল দিয়েছে, এখন সামনে না ওই ফর্মালি তো অ্যাপ্রুভ করে নাই। তো তাদের যে ব্যবসা, তারা তো আমাদের দেশে এখানে সবচেয়ে এখনো বড় বিনিয়োগকারী, তাদের ব্যবসা তারা করছে। কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনসে তো কোনো প্রবলেম হয় না, রিলেশনে পরামর্শ কিভাবে দেখেন এটা? সারা পৃথিবীর রাজনীতির যে মৌলিক পরিবর্তন হয়ে গেছে, ধরেন আমেরিকা এখন যদি আর্মি শাসনও থাকে বা কোনো সমাজতান্ত্রিক শাসনও থাকে, রাজতন্ত্র থাকে, সেখানেও তারা ব্যবসাটাকে আলাদা করে দেখে। এখন আগে যেমন ছিল যোগাযোগ বন্ধ হবে না, না, আমাদের ছাত্র সময় যেটা দেখেছি যে ইউরোপ শুধু গণতান্ত্রিক দেশগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের পক্ষেই থাকতো, আর সোভিয়েত ইউনিয়ন, চীন, তারা সমাজতান্ত্রিক দেশগুলোকে পৃষ্ঠপোষকতা এবং সমাজতান্ত্রিক রাজনীতির পক্ষে। এখন তো সেইটা নাই। এখন ধরে চীনের সাথে আমাদের এটা এক ধরনের সুবিধাবাদের তত্ত্ব চলছে, কিছুটা তো আছেই। জনাব প্রণব সাহা, এই যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট যে এটা 2000 গত বছরের চেয়ে খুব একটা ডিফারেন্ট কিছু না, কিন্তু বলেছে যে গুমের পরিমাণ বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সংখ্যা কমেছে, অন্যান্য বিষয়ে তাদের উদ্বেগের কথা বলেছে এবং 2018 সালের নির্বাচনটি নিয়ে প্রশ্ন করেছে। এটা আমি ওনাকে জনাব আজিজকে জিজ্ঞাসা করছিলাম যে ইউএস গভর্নমেন্ট তো সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে, সব ধরনের কোঅপারেশন করেছে, অ্যাপ্রুভাল দিয়েছে, তো এখন এই নির্বাচনী বছরে এসে এই প্রশ্নগুলো তোলার এটা কতটা মিনিংফুল, কতটা প্রোডাক্টিভ? ধন্যবাদ আপনাকে। আপনি কিছুটা মানে প্রশ্নটা যে তুললেন, এই যে 2018 সালের নির্বাচনটা যেমন প্রশ্নবিদ্ধ, দেখেন স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনও প্রশ্নবিদ্ধ। আপনি কিন্তু প্রশ্নটা করলেন যে কতটা গ্রহণযোগ্য, তার মানে এটা গ্রহণযোগ্য যে নয় সবটাই, সেটা কিন্তু আপনি ইঙ্গিত করলেন। এবং আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই ব্যাপারে কথা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন মন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন, সেটা তাদের রাজনৈতিক বক্তব্য, সরকারের পক্ষ থেকে হোক, দলের পক্ষ থেকে। কিন্তু প্রশ্নটা এই জন্য আমি একটু ধরিয়ে দিই আপনাকে, আমি বলছি যে আমাদের দেশের গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা ধরনের পারসেপশন আছে, কিন্তু ইউএস স্টেট ডিপার্টমেন্ট যখন এই বিষয়টাকে কিভাবে অ্যানালাইজ করে সেটা নিয়ে আমাদের জাস্ট একটা অবজারভেশন। সেটাই আপনি তো সেটাই বললেন। তাহলে 2019 সালের মানবাধিকার পরিস্থিতির সময় রিপোর্টে কী ছিল, 20 সালে কী ছিল, 21 সালে কী ছিল, 22 সালে কী ছিল, 23 সালে কী ছিল, আপনি মিলাই দেখেন, খুব কিছু ডিফারেন্স পাবেন না। এবং ওখানে এতটা কড়াভাবে হয়তো ছিল না। 19 সালে যা ছিল 20, 21, 22, এই 2018 সাল নিয়ে এরকম ছিল না। আপনি বলছেন তাই না? তার মানে এইটা আরেকটু হলো যে আমাদের দেশের নির্বাচনটা কি হয়েছে এটা আমাদের দেশের জনগণ বলছে, তাই না? তারা হ্যাঁ অনেক অসন্তুষ্টি এবং অনেক প্রশ্ন আছে, কিন্তু মানুষ মেনে নিয়েছে। সেই জন্যই কিন্তু এই সরকার গণ আন্দোলনে পদচ্যুত হয়নি 4 বছর ধরে। এবং যখন এই কথাটা আসছে কখন, যখন আগামী একটা নির্বাচন আমাদের দরজায় করা নাড়ছে। আপনি জানবেন 30শে অক্টোবর থেকে এই বছরের আগামী বছরের 30শে জানুয়ারির মধ্যে একটি নির্বাচন হতে হবে। তখন নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আর বারবার মার্কিন যুক্তরাষ্ট্র যদি কথা বলেন, তো মার্কিন যুক্তরাষ্ট্রে কি কোনো ল্যাবরেটরি আছে যেখানে আমরা আমাদের ভোট প্রক্রিয়া পাঠিয়ে দিয়ে আমাদেরকে অ্যাপ্রুভ হতে হবে যে এটা গ্রহণযোগ্য হয়েছে কিনা? এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য এটা বিচার করবে আমার জনগণ। যদি না গ্রহণযোগ্য হতো, আপনি দেখেন 1996 সালে একটা নির্বাচন হয়েছে, সেটি 15 দিনের মধ্যে 1.5 মাসের মধ্যে সেটা নতুন নির্বাচন হয়েছে। সেটা আমাদের রাজনৈতিক বাস্তবতা। এবং 2014 সালে যে নির্বাচনে অধিকাংশ 152টি আসনে নির্বাচনই হয়নি, সেই নির্বাচনে সরকারও কিন্তু টিকে গেছে। সেই নির্বাচন নিয়ে কি আমেরিকান সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তারা কি বলেছে যে এই নির্বাচন গ্রহণযোগ্য না, আমরা তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবো না? 2014 সালের নির্বাচন আমি মনে করি 2018 থেকে খারাপ ছিল, তার থেকে ভালো ছিল। কিন্তু প্রশ্ন ওই জায়গাতেই, তার থেকে ভালো ছিল। আমাদের নির্বাচন ভালো হয়েছে মন্দ হয়েছে সেই বিতর্ক আমরা করব না এখানে। না, আমরাই করব অবশ্যই। আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ইউএস এর রিপোর্টটাতে তারা তো অ্যাপ্রুভাল দেওয়ার পরে তারা এখন এই প্রশ্নগুলো তুলছে। আমি সেটাই বলছি যে 2014 সালের নির্বাচনে কি 18 সাল থেকে ভালো হয়েছিল? এখানে আমরা তিনজনে কেউ বলবো যে না,
18 সালের নির্বাচন 2014 সাল থেকে খারাপ ছিল, যদিও ভালো ছিল, যদিও সেটা গ্রহণযোগ্য হয় না সব সবার কাছে সেই কথাগুলি। এখন দেন 2018 সালে যদি আপনি সময় দেন, তাহলে 2018 সালের ঠাকুরগাঁ 1, 2, 3 নির্বাচনের ফলাফল আমি বলে দিতে পারবো। তাতে যা ফলাফল যদি দেখেন, সেখানে কোনটাতে আপনি প্রশ্নবিদ্ধ করবেন, আরও কয়টি আসন দেখে দিতে পারবো। এই যে রাতের ভোট দিনে হয়, এইটা কোথায় এস্টাবলিশ হয়েছে? দিনের ভোট রাতে, দিনের ভোট রাতে কোথায় এস্টাবলিশ হয়েছে? আপনি 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচন হয়েছে, আপনি 1, 2, 3, 4 2019 সালের জানুয়ারি মাসের সকল পত্রিকা ঘেটে দেখেন। তার জন্য আমি বলছি না যে নির্বাচনটা ভালো হয়েছে, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে, যদিও 14 সালের তুলনায় সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। এটা নির্বাচনের কোয়ালিটিতে একটু ভালো। এটা আবার ডিবেটেবল, বিকজ আপনি যে দিনের ভোট রাতে হয়েছে, এটা তো ইলেকশন কমিশনারই প্রমাণ করে দেখ কোনটা হয়েছে। হ্যাঁ, যদি হয় আপনি সেটা দেখাবেন কি হয়েছে, এবং সেই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তো সেগুলো বাতিল করে নাই, তার মানে উনি প্রমাণ করতে পারে নাই, ওনার অযোগ্যতা, ওটা ওনার অযোগ্যতা। তো ওনার অযোগ্যতার জন্য তো দায়িত্ব তার বিশ্বাস হইতে পারে। বিএনপি সকল লোক বিশ্বাস করে, বিএনপি সকল লোক বিশ্বাস করে যে নির্বাচনটা হয় নাই। আওয়ামী লীগের সকল লোক বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিএনপির সকল লোক বিশ্বাস করে যে এই নির্বাচনটা হয় নাই। আওয়ামী লীগের সকল দল বিশ্বাস করে, সকল লোক মনে করে যে এই নির্বাচন সঠিক হয়েছে। যে 200-র বেশি সংসদ সদস্য আছে, তারা তো কেউ বলবে না যে নির্বাচন খারাপ হয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে এইটার দুইটারই কিছুটা কিছু বাস্তবতা। রাইট, আমরা এই যে রাইজিং এভাব, আমরা আওয়ামী লীগ বিএনপি থেকে বেরোই, দুইজনই আপনারা সিজন অ্যান্ড সিনিয়র জার্নালিস্ট, ভেরি কম্পিটেন্ট। এই যে আওয়ামী লীগ বলবে আওয়ামী লীগ বলবে সুষ্ঠু হয়েছে, বিএনপি বলছে হয় নাই, কিন্তু আমাদের দলীয় চিন্তাভাবনাও আছে। কিন্তু আসলে কি রিয়ালিটিটা কি দেখেন আপনার বাংলাদেশে এখন যে বিদ্যমান বাস্তবতা রাজনীতির, সেখানে একটি সুষ্ঠু নির্বাচন অতীতের অভিজ্ঞতা থেকে কেন্দ্র করে এখনকার যে বাস্তবতা, এখানে সামনের পরিস্থিতিটা কেমন যাবে বলে আপনার মত? এইটাই আসলে আলোচনাটা হওয়া উচিত, সামনের ভোটটা কী হবে। আমি যদি বলেন আমাকে একজন নাগরিক হিসেবে আমার মতামত, বা বাংলাদেশের ধরেন যে 1986 সাল থেকে মোটামুটি সকল নির্বাচন মাঠে থেকে কাভার করার একটা অভিজ্ঞতা আমার আছে, 2018 ছাড়া, তাও আমি অনেকটা কাজ করেছি। কিন্তু সেখানে দেখেন, নিঃসন্দেহে আমরা বলবো যে 2014-2018 সালের মতো নির্বাচন আগামী নির্বাচন হলে আমরা সেটা মানতে রাজি না। আমরা চাই তার থেকে ভালো নির্বাচন হোক, তার থেকে গ্রহণযোগ্য হোক। কারণ মানুষ মনে করে যে 2018 সালের নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। সবার বলতে আমি আওয়ামী লীগ, বিএনপি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, প্রতিনিধি দলগুলো তারা সকলের কাছে গ্রহণযোগ্য হয় না। আমরা চাই এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল জয় পরাজয় নির্বিশেষে বলবে যে হ্যাঁ মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে, আমি জিতি বা না জিতি। রাইট, জি জনাব। হ্যাঁ, আমিও সেটা চাই এবং সবাই সেটা চায়। কিন্তু রাজনৈতিক যে বাস্তবতা এখন যেটা দেখতে পাচ্ছি, যে আমার মনে হয় সেটা সম্ভাবনা খুবই কম। কেন? কারণ হচ্ছে এখন যে বহুদলীয় গণতন্ত্রের যে সংস্কৃতি, সেই চর্চাটা প্রধান দুই দলের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার কাছে ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে সরকার কোনোভাবেই সরকার থেকে নামতে চাচ্ছে না, সরকার থেকে বেরোতে চাচ্ছে না, যে কোনোভাবেই ফেল করতে চাচ্ছে না। আর বিরোধী দলও মনে করছে এমন সিচুয়েশন তাদেরকে সরকারে যেতেই হবে, অর্থাৎ এই সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। তো এই ভাব এরকমই যদি চলতে থাকে, তাহলে আলটিমেটলি নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা। কোনটা রাইট আপনার কাছে, কোনটা মনে হয় যে ক্ষমতা হারানোর ভয়টা বেশি ঝুঁকিপূর্ণ, নাকি যে আমাদের যে কোনো মূল্যে ক্ষমতায় যেতেই হবে, না হলে আমরা থাকছি না? দুটেই ব্যাঠিক। হ্যাঁ, দুটেই ব্যাঠিক। বহুদলীয় গণতন্ত্রে আপনার যেখানে সমস্যা সেখানেই আলোচনা, সেখানেই সমাধান করতে হবে। জনাব এম এ আজিজ, আপনি বলছিলেন যে মানে যে বিদ্যমান যে বাস্তবতা, এটার মধ্যে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত যে বক্তব্য দিচ্ছে, তাতে সমঝোতার কোনো আলামত আপনি দেখছেন না, আপাতত দেখছেন না। এমনকি প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সও বলেছেন যে সংলাপ কার সঙ্গে হবে। উনি কিছু ইমোশনাল ইস্যুস তুলে এনেছেন, যেটা সবসময় রাজনৈতিক ইস্যু হিসেবে চলে আসে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এই আলোচনাগুলো প্রতিনিয়তই হচ্ছে। সেক্ষেত্রে জনাব প্রণব শাহ যে কথাটি বললেন যে 14-18 যেমনই হোক, তারা প্রত্যাশিত পর্যায়ে ছিল না, সেখান থেকে বেরিয়ে এসে একটা নতুন নির্বাচন যখন হবে, তখন একটা ভালো নির্বাচন সবাই চায়, এবং সেই আলোচনাই হচ্ছে আসলে। সেক্ষেত্রে এখনকার যে ধরেন যে দুই দলের কথাবার্তা, আলাপ আলোচনা, এখান থেকে উত্তরণের কোনো উপায়, কোনো মধ্যস্থতা বা কোনো ধরনের কিছু আপনি দেখেন কিনা? না, একটা নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য উপায় দুইটা বড় দল যদি একমত হয় সম্ভব।
তবে এটা স্থায়ী নয়, কারণ গণতান্ত্রিক সংস্কৃতিটা রাজনৈতিক দলের মধ্যে এবং রাজনৈতিক নেতাদের মধ্যে আসতে হবে, যেটা নাই। কারণ প্রত্যেকটা দল দেখেন এককেন্দ্রিক হয়ে গেছে, ব্যক্তি নির্ভর হয়ে গেছে, ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, তো সুতরাং এখান থেকে তো বেরোতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে তো গণতন্ত্র চর্চা করতে হবে, নাহলে রাষ্ট্রে গণতন্ত্র আসবে কোত্থেকে? এখন যেটা বললেন যে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব কিনা, এখানে বিরোধী দল মনে করছে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। এই বিশ্বাসটা, এই আস্থাটা সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে যদি দূর করা যায়, তাহলে নিরপেক্ষ নির্বাচন হতে পারে, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড হলেই তো হলো। এখন কোন ফর্মুলায় হবে? বিরোধী দল যদি মনে করে যে না, এখন যে প্রস্তাব দিচ্ছে এর বাইরেও কোনো প্রস্তাব যদি সরকারের কাছ থেকে আসে, বিরোধী দল যদি কনভিন্স হয়, বড় বিরোধী দলের কথা, যে না একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে, তাহলে তো সমাধান। কিন্তু সরকার তো রুল আউট করে দিচ্ছে। মানে দেখেন, রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যকে বিবেচনায় নেবেন আপনি একরকম, আর আন্ডারকারেন্ট বলে যে কথাটা রাজনীতির মধ্যে আছে সেটা আরেকটা জিনিস। আপনি যদি অনেকগুলো মানে দিকে তাকান, একটু একটু পিছনে ফিরে তো আমাদের সামনের দিকে এগুতে হবে। 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন তখন হয়েছে যখন একদমই তুঙ্গে আন্দোলন, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটা করতে দিয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেছে, সেটাও কিন্তু অ্যালাউ, এবং সেই নির্বাচনে সেই সরকারের অধীনেই কিন্তু নির্বাচন হয়েছে 96 সালে, এটা কিন্তু অ্যালাউ করেছে। এখন বিএনপি বলে যে হ্যাঁ আমরা জনদাবিত্তিক মেনে নিয়েছিলাম, তখন কি সেই কথা বলেছিল 96 সালের 15 ফেব্রুয়ারির আগে? না। আবার যদি দেখেন 2007 সালে যখন এরকম একটি, আমি বলি যে এটাকে আমরা সুগার কোটেড মার্শাল বলি আমি, সেই নির্বাচন সেই সরকারটা কিন্তু সবাই মেনে নিয়েছিল, কিন্তু এখন দেখেন নানাভাবে সেই সরকার নিয়ে কথাবার্তা হবে। কিন্তু শুরুতে এই দুই প্রধান রাজনৈতিক ধারা, আমি যেটা বলবো, আওয়ামী লীগের নেতৃত্বে একটি রাজনৈতিক ধারা এবং আওয়ামী লীগ বিরোধী আরেকটি রাজনৈতিক ধারার নেতৃত্বে বিএনপি, এই দুই ধারা কিন্তু কোনো না কোনোভাবে এটা মেনে নিয়েছিল, জন্য সেই সরকারটি গঠিত হয়েছিল এবং সেই সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সেই সরকারের অধীনে নির্বাচন হওয়ার আগে কিন্তু বিএনপি বলে নাই যেটা আওয়ামী লীগের বিজয়ের ফসল, এই সরকারের অধীনে আমরা নির্বাচন করব না, এটা কিন্তু করে নাই, দুই পক্ষ মেনে নিয়েছে। তার মানে একটা ফর্মুলার মধ্যে গিয়েছে যে ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি থাকবে, ফখরুদ্দিন প্রধান উপদেষ্টা হবেন এবং পিছন থেকে সব কিছু চালাবে সামরিক যে শক্তি, সেটা এটা সবাই কিন্তু মেনে নিয়েছে। ফলে এইটা একটা ফর্মুলা ছিল আসলে, কিন্তু সেই ফর্মুলা কি কোথাও আলোচনা করে টেবিলে ঠিক হয়েছে? আওয়ামী লীগ বিএনপি সহ রোগী বৈঠার আন্দোলন থেকে শুরু করে সব কিছু কোনো বৈঠকে কি ঠিক হয়েছে? সময়ের স্রোতে এটা চলে, এই সরকারে যে এরকম হবে এটা কিন্তু কোনো বৈঠক করে ঠিক হয় নাই, কোনো নেগোসিয়েশন হয়েছে, আলোচনা হয় নাই, কিন্তু আলোচনার বৈঠকে সিদ্ধান্ত হয়নি যে ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি থেকে যাবেন, বাট এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং সেই জন্য তখনকার যে প্রধান উপদেষ্টার পদ, সেখান থেকে অধ্যাপক ইয়াজউদ্দিন পদত্যাগ করেছিল, সেখানে ফখরুদ্দিন প্রধান উপদেষ্টা হয়েছে, একটি উপদেষ্টা মণ্ডলী হয়েছে এবং পিছন থেকে সামরিক শক্তি সেটাকে চালিয়েছে। এটা সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে। আমি মনে করি যে কোনো না কোথাও এই একটি প্রক্রিয়া চলছে। এবং আপনি যেটি বলেন যে পিটার হাসানকে কি বললো মার্কিন দপ্তরে মানবাধিকার প্রতিবেদন কী আছে, সেটা একটা বিবেচনা আমাদের জন্য এই তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে। কিন্তু কোথাও না কোথাও আমরা দেখছি যে নানাভাবে কিন্তু তৎপরতা চলছে। আজকে অমুক কূটনীতিকের বাসায় ব্রেকফাস্ট, কালকে অমুক কূটনীতিকের বাসায় ডিনার, 3 বছর আগেও তো দেখি নাই এমনটা। এক সপ্তাহের মধ্যে এত ডিনার, এত ব্রেকফাস্ট, এত মানে কূটনীতিকদের সাথে বৈঠক, আদান প্রদান চলছে, মিটিং চলছে। তার মানে কোথাও না কোথাও একটা কিছু চলছে। এখন আমি সাংবাদিক হিসাবে সেটা বের করতে পারছি কিনা, আমি সেটা জানতে পারছি কিনা, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি মনে করি একটি নির্বাচন হতে হবে এবং অতি অবশ্যই, আমি বারবার বলছি, সেটাকে 2014, 2018 থেকে গুণগত মানে সেই নির্বাচনটা ভালো হতে হবে, সেই নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এবং আমি সেক্ষেত্রে মনে করি দেশি বিদেশি, আপনি দেখবেন 2018 সালে পর্যবেক্ষক ব্যাপারে যেরকম রিজিডিটি ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, এখন কিন্তু নির্বাচনের আগেই বলা হচ্ছে। কিন্তু সরকারের কাছে বর্তমান সরকার যে গভর্নেন্সটা দিয়েছে ওভার দ্য লাস্ট, ধরেন যে 1.5 ডেকেড, আপনার কাছে মনে হয় 15 বছর, তাতে কি মনে হয় যে আগামী নির্বাচনে এই ধরনের একটা পরিবেশ রচনা করা তাদের জন্য খুব একটা সহজ হবে? সহজ না হলেও তাদের একটা চাপের মধ্যে আছে, তাদেরকে সেরকম একটা নির্বাচন হতে হবে। 2014 সালে নির্বাচন করে তারা পার পেয়েছিল, আমি বলতে চাই পার পেয়েছিল, কারণ অর্ধেকের বেশি আসলে ভোট হয় নাই, আনুষ্ঠানিক ভোট হয় নাই।
2018 সালে তো আনুষ্ঠানিক ভোট হয়েছিল 154-তে এবং অংশগ্রহণ করেছিল বিএনপি সহ প্রায় সকল বিরোধী দল, এবং সেই নির্বাচনের আগে একটি সংলাপ হয়েছিল। এবং আপনি জানবেন প্রথমবারের মতন আনুষ্ঠানিক, মানে আপনি যদি তার আগের মানে আব্দুল মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিলের যে সংলাপ, মানে ব্যর্থ সংলাপ হয়েছিল সংসদ ভবনে, সেটি আপনিও কভার করেছেন, আমরাও সেটি কভার করেছি। সেই সংলাপের তুলনায় নিশ্চয়ই গুণগতভাবে গণভবনে যে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল বিএনপি সহ অনেক রাজনৈতিক দল, এবং যেটি বড় বিএনপি তো অভিযোগ করে যে প্রধানমন্ত্রী তার মানে যে সংলাপের কথা রাখেন। আমি সেটার সঙ্গে দ্বিমত করতে চাই না, কিন্তু আমি বলতে চাই যে একটি সংলাপ হয়েছিল, এবং বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ বিএনপি এত বড় প্রতিনিধি দল নিয়ে মুখোমুখি বসে সংলাপ হয়েছিল, এবং আওয়ামী লীগ সরকার প্রধানের আহ্বানে সাড়া দিয়ে সকল রাজনৈতিক দল সেই সংলাপে অংশগ্রহণ করেছিল। আমি মনে করি সেটা রাজনৈতিক গুণগত ব্যাপারে একটা ভালো উদ্যোগ ছিল। এখন সেই কথা রাখে কি রাখে নাই, কি কথা হয়েছিল, বিএনপিকে কি আওয়ামী লীগ প্রধান সরকার প্রধান কোনো প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা 20টি আসনে 40টি আসনে 60টি আসনে নির্বাচিত হবেন, তাদের জয় নিশ্চিত করবেন, এই কোনো প্রতিশ্রুতি কেউ দিতে পারে? হ্যাঁ, উনি বলেছেন যে কথাটা আমরা আনুষ্ঠানিকভাবে পেয়েছিলাম যে বিরোধী দলের নেতাদেরকে ধরপাকড় করা হবে না, নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু আমরা অনেক জায়গায় অনেক কিছু দেখি নাই সেরকমভাবে নির্বাচন হতে। এই প্রতিশ্রুতি, এখন তার বাইরে কোনো আসন ভাগাভাগির প্রতিশ্রুতি হয়েছিল কিনা সেটা আমাদের জানা নাই, যেটা বিএনপি এখন বলছে যে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে বা কথা রাখেন নাই। আমরা আনুষ্ঠানিকভাবে তার অনেক কিছু বরখেলাপ হয়েছে, সেই জন্য আমরা সমালোচনা করছি যে 18 সালের নির্বাচনটা যেরকম আমরা আশা করেছিলাম সেই নির্বাচনটি হয়নি, এমনকি সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করা সত্ত্বেও। এখন নিশ্চয়ই সরকার প্রধান হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী এবং শেখ হাসিনাকে দায়িত্ব নিতে হবে যে নির্বাচনটি আরও ভালো হবে। কিন্তু আবার যদি আমার এরকম বিশ্লেষণ করেন আপনারা সবাই, আমরা সবাই যদি এই চাই যে একটি সুষ্ঠু নির্বাচন মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নিশ্চিত পরাজয়, আর একটি সুষ্ঠু নির্বাচন মানে আমি বিরোধী দলে আছি, আমার সুনিশ্চিতভাবে সরকার গঠনের মতন সংখ্যাগরিষ্ঠতা লাভ করা, এই গ্যারান্টি দিয়ে তো কোনো কিছু। শুধু আমি একটু শেষ করতে চাই এই পর্যায়ে, আপনি যে দুটি নির্বাচন আমাদের কাছে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছিল 1991 সাল এবং 1996 সাল, সেই দুইটাতেই যদি দেখেন একটি অস্থায়ী সরকার ছিল শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে, আর একটি হলো বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে, এই 96 সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে। দুটি নির্বাচনেই এই দুটি বড় রাজনৈতিক দল কেউ 151 আসনে নির্বাচিত হতে পারে। জি, জনাব এম এ আজিজ, আমরা রাজনৈতিক প্রসঙ্গে কিছুটা আলাপ করলাম। জার্নালিস্ট হিসেবে আপনি সমসাময়িক সব বিষয়ের একজন কিন অবজারভার। এই সময়ে অনেকগুলো বিষয়ে মানে সমসাময়িক যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, রমজান চলে আসছে, দ্রব্যমূল্য নিয়ে আলাপ আছে, আমাদের কয়েকজন সেলিব্রিটি দুবাইতে একটি শোরুম উদ্বোধন করতে গেছেন, আরাব খানের বিষয়টি, তার বিরুদ্ধে রেড অ্যালার্ট মানে ইন্টারপোলের সাহায্য নিয়েছে সরকার, সেটি একটা বিষয় আছে। একটি নতুন একটা কমিটির ইয়ে হয়েছে, যাত্রা হয়েছে, ওর নাম হচ্ছে যে ইনসাফ কায়েম কমিটি, সিভিল রাইটস প্রোটেকশন কমিটি এই ধরনের। সেখান থেকে আবার বিএনপির ভাইস চেয়ারম্যান জার্নালিস্ট শওকত মাহমুদ, উনি এটার সদস্য সচিব ছিলেন, ফরহাদ মোজার সাহেব এটার চিফ, সেখান থেকে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, আজকে খবর এসেছে। এগুলো হচ্ছে কি একেবারে ডে টু ডে খবরের মধ্যে, আপনি কোন খবরটাকে পিক করবেন এখন আলোচিত খবরের মধ্যে? দেখেন, আমি জাস্ট আগের দুটো পয়েন্ট বলি। 1/11-এ সবাই একমত ছিল না ওই সময়ের রাজনৈতিক দল, যেমন শাহাবুদ্দিন হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে শাহাবুদ্দিনের যে সংবিধানের বাইরেও যে প্রক্রিয়াটা ছিল সেখানে সবাই একমত ছিল। আর প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের সাথে কি আলাপ হয়েছিল কয়েকদিন আগে, ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলে দিছে যে ওনাদের কাউকে ইলেকশনের আগে নতুন কোনো কেস দেওয়া হবে না, কাউকে গ্রেপ্তার করা হবে না, কিন্তু সেই কথা নাকি 3 দিন পরে রাখে নাই। তারপরেই তারা ইলেকশনের আগে, ইলেকশনের সময় তাদের উপরে নিপীড়ন শুরু হয়ে গেছে, তারা আসলে আনঅফিশিয়ালি নির্বাচন বর্জন করেছে। যাই হোক, আপনি যেটার পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট তো ন্যাশনাল ইস্যু কিছু না। আমার বক্তব্য হচ্ছে যেমন একটা হলো আরাব খান, তার না, এগুলোর সঙ্গে আমাদের গভর্নেন্স, আমাদের প্রাতিষ্ঠানিক যে ক্যাপাসিটি এবং আমাদের যে শাসন ব্যবস্থা, সেগুলোর তো একটা সম্পর্ক আছে না। আমি টক অফ দ্য টাউন হয়ে যায়, কিছু বিষয় টাউন হয়ে যায়, কিন্তু এত গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে দুটো মনে হয় না। একটা হলো আরাব খান একটা সাধারণ ফ্যামিলির ছেলে, সে ভারতে গেছে, নাম বদলাইছে 2-3 বার, তারপরে এখন দুবাই গিয়ে অনেক সোনার দোকান দিয়েছে, এবং তাকে পুলিশ এসআই একটা হত্যা মামলার 6 নম্বর আসামি ছিল সে। তো হঠাৎ করে যখন সে আর একটা শোরুম উদ্বোধন করে, তখন সাকিব খান সহ
সরি দিস আর অননোন। হ্যাঁ, কয়েকজন গেছে, এই জন্য বিষয়টা নজরে আসছে। সেখানে অদ্ভুত ব্যাপার, কেউ কিছু বলে নাই। হঠাৎ করেই আমাদের একজন পুলিশ বড় কর্মকর্তা তিনি তার ফেসবুকে দিয়েছেন যে আমার সাথে আরব খানের কোনো বা অমুকের কোনো সম্পর্ক ছিল না, এবং আমি কোনো দিনই কোনো অপরাধের সাথে যুক্ত ছিলাম না, দিস এন্ড দ্যাট। এইখানেই কিন্তু মানুষ কানেকশনটা খুঁজে পেয়েছে, কিন্তু মুখে বলছে না কানেকশনটা, যে তাহলে কি টাকা পয়সাটা ওনার, প্রশ্নটা এখানে। আবার তারপরে দেখা গেল যে কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আরব খান কি আসলেই ওই খুনে জড়িত আছে কি না, এটা তদন্ত সাপেক্ষে দেখা হবে। এখন তো সুতরাং এটা ফাইনালি কি হবে এটা বোঝা মুশকিল। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে আরব খানকে ইন্টারপোলেও থেকেও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে সে এত টাকার মালিক হয়ে গেছে, ধরেন 60 কেজি ওজনের এবং 45 কোটি টাকার তার স্বর্ণের আপনার ঈগলের পাখির প্রতীক সে বানাইছে। তো এত টাকার মালিক সে, তো সুতরাং এই টাকাটা সে এত কি করে পাইলো, এটাও তো প্রশ্ন। তো সুতরাং সে দেশে ফিরবে এটা আমার কাছে মনে হয় না, এক। দ্বিতীয়ত বললেন যে ইনসাফ পার্টি, এটা হলো কি যে ওইটার ভিতরে অনেকেই গেছিলেন, কমিটি, এটা একটা, হ্যাঁ কমিটিতে একটা অনুষ্ঠান করে, সেটা বনানী শেরাটনে। সেখানে আমি যেটা জেনেছি অনেকেই জাস্ট খাওয়ার দাওয়াত করে নেওয়া হয়েছে, গেছে। যাওয়ার পরে সিচুয়েশনটা ভিন্ন হয়েছে, বক্তৃতা হয়েছে, যে সেখানে বলা হয়েছে যে না, জাতীয় সরকার হবে, সরকারের পতন ঘটায়ই, আর যে সংবিধান রচনা করা হবে, এবং সংবিধান রচনা করে তারপরে করা হবে, তারপরে সাধারণ নির্বাচন, আর বিএনপি এবং অন্যরা যে আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাইছে সেটা হচ্ছে যে ইলেকশন, অর্থাৎ আন্দোলনে যারা থাকবে, নির্বাচনে যেতুক আর না যেতুক, তাদের নিয়ে আফটার ইলেকশন জাতীয় সরকার, তারপরে সরকার কাঠামো, দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আগে এবং পরে, আগে আর পরে। এখানেই বিএনপির পক্ষ থেকে কোনো একটা ষড়যন্ত্র খুঁজে পেয়েছে, এই জন্য তাকে বহিষ্কার করে দিয়েছে। এটাই আমার কাছে। জনাব প্রণব সাহা, একই প্রশ্ন, আপনিও একদম কিন অবজারভার। দেখেন, আমি প্রথমে যদি আরবের কথাটা আমি বলি, আমি মনে করি না যে এটা একটা খুব ছোটোখাটো বিষয়। আপনি যেটি বলার চেষ্টা করছিলেন আমি সেটাই দিকে ইঙ্গিত দিতে চাই। এটার পিছনে অনেকগুলো পয়েন্ট, যেমন কোনো না কোনোভাবে বাংলাদেশের টাকা যে যায়, আরেকবার প্রমাণ হলো যে বাংলাদেশের টাকা যায়, সেই টাকা কেউ না কেউ রক্ষণাবেক্ষণ করে। আরব সেই একজন মানুষ, আমি মনে করি না যে তার এটা খুবটা নিজের টাকা, সে কারো না কারো টাকার কেয়ারটেকার, এবং এটাকে সে করে, এবং সেই জন্য একটা জানান দেওয়ার দরকার ছিল, সেটা সে জানান দেওয়ার চেষ্টা করেছে। সে কিন্তু জানে যে সে একটি পুলিশ সদস্য হত্যা মামলা 6 নম্বর আসামি, এবং আপনি এও জানবেন আমাদের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে তার পরিবর্তে একজন আত্মসমর্পণ করেছিল ওই আসামি হিসাবে। একটা পুলিশ, একটা হত্যা মামলার আসামি, পুলিশ হত্যা মামলার আসামির একজন প্রক্সি লোক গিয়ে কোর্টে বলতেছে যে আমি আত্মসমর্পণ করছি, আমি আরব, আর আপনার তদন্ত কর্মকর্তা প্রসিকিউশন কেউ জানলো না, এবং এটা পুলিশ হত্যা মামলা। ফলে এইখান থেকে যদি আমাদের বিচার ব্যবস্থা এবং আমাদের পুলিশ এটা যদি দেখেন, তাহলে এটার মধ্যে অনেক বড় ধরনের কোনো কিছু আছে, সিরিয়াস ইস্যু। এটা আমি মনে করি না যে শুধু ছোট কিছু। এখন কিভাবে জানান দিতে গিয়ে সে ধরা পড়ে গেল কিনা, সাকিব খান কেন গেল, জেনে গিয়েছিল কিনা, গোয়েন্দা কর্মকর্তারা বলছে যে তাকে জানানো হয়েছিল, এইটা এখন আলাদা ব্যাপার। কিন্তু এটাতে প্রমাণিত হয় যে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়, এটাতে প্রমাণিত হয় যে পুলিশের সাথে প্রশাসনের সাথে যদি আপনার যোগসাজশ থাকে, তাহলে আপনি হত্যা মামলার আসামি হলেও আপনি প্রক্সি কাউকে দিয়ে জেলখানার ভিতরে দিয়ে বাইরে দিয়ে চলে যেতে পারবেন, এবং যিনি প্রলোভনে জেলে ঢুকেছেন তার সঙ্গে যদি চুক্তি রক্ষা করা হতো তাহলে এটা হয়ে যেত। এবং টাকার সংকুলন থাকলে ঢাকা থেকে, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাই গিয়ে বড় লোক হয়ে আবার ঢাকায় আসা যায়। উনি তো এসেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটা কেউ নাকচ করছে না। কিন্তু আবার এখন ইন্টারপোলে, এখন যদি ইন্টারপোলে এতদিন পরে, তাহলে একটা পুলিশ হত্যা মামলার আসামির জন্য ইন্টারপোলে এতদিন পরে কেন হবে? একটি অনুষ্ঠানে দেখা যাওয়ার পরে কেন? আমার পুলিশ কি তার আগে ইন্টারপোলকে খুঁজবে না? তার একজন বাহিনীর একজন সদস্য হত্যাকাণ্ডের একজন আসামি, যিনি পলাতক বলে তাদের কাছে পরে প্রমাণিত হয়েছে যে প্রক্সি হিসাবে একজন ঢুকেছে ভিতরে, তার মানে চলে গেছে। তার মানে এই যে
আইনগত এবং সুশাসনের যে জায়গাটা, আমি বলি এই জায়গাটা আবার নতুন বিশাল একটা প্রশ্নের মুখে পড়েছে, আবার সামনে এসেছে, যেটা হয় ঘটছে। ফলে এই যখন আমরা আলোচনা করছি তখনও যে কেউ এখন প্রক্রিয়ার মধ্যে নাই তাও না, কিন্তু আমরা সেইটা মনে করি আমি শুধু এটা আরাম কি 45 কোটি টাকার কি একটা শোরুম, আমি এটার মধ্যে যেতে চাই না। আমি যেতে চাই এর পিছনে সবসময় এই অপরাধগুলো চলছে। এই অপরাধগুলো কোনো কোনো ক্ষেত্রে কিছুটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে আমরা ভয় পাচ্ছি, নাহলে এরকম ঘটনা কেন হচ্ছে? আপনি দেখেন যে পিকে হালদারও যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো তখন কিন্তু উনি চলে গেলেন। তাহলে একটা পিকে হালদারকে আমরা আটকাতে পারি নাই, যার বিরুদ্ধে আনতেও পারছি না এখন। আবার যে এই এই জিনিসগুলোকে মনে হয় যে আমরা যে সুশাসনের কথা বলি, আমরা অনেকটা বেশি রাজনীতি, নির্বাচন, এই সমস্ত নিয়ে ব্যস্ত, কিন্তু এর বাইরেও যে দেশের মধ্যে সুশাসনের অভাবটা হয়ে যাচ্ছে এবং দুর্নীতিটা একটা প্রাতিষ্ঠানিকগতভাবে এক জায়গায় চলে যাচ্ছে। দেখেন, আমি একটু আপনি উল্লেখ করেন, আমি একটু উল্লেখ করতে চাই। আজকে দুদক একটি রিপোর্ট প্রকাশ করেছে, সাংবাদিকদের সাথে কথা বলেছে। কিন্তু দেখেন, একজন অভিযুক্ত আসামি, অনেকগুলো মামলার আসামি আব্দুল্লাহ বাচ্চু, বেসিক ব্যাংকের 6 বছরে 4.5 কোটি টাকার মামলা চার্জশিট দিতে পারলেন না দুদক। আজকে বললো, আমি দুদকের প্রতি সম্মান রেখেই বলছি যে 60% মামলার শাস্তি হয় বলে তারা দাবি করেছেন। আমি কম বেশি হতেই পারে এটা, কিন্তু 6 বছর যাবত এতগুলো মামলার চার্জশিট দিতে পারলেন না, সে বিচারে খালাস পেয়ে যেতে পারে। মামলা আসামি অবশ্যই। এবং গতকাল রাতে আমাদের টেলিভিশনের দুদকের আইনজীবী বলেছেন যে না, আমরা তো ছাড় দিইনি, আমরা তার বিরুদ্ধে তদন্ত চলছে। তো একটা লোকের বিরুদ্ধে তদন্ত কতদিন লাগে চার্জশিট দিতে? দুদকের মতন ক্যাপাবল একটি সংস্থা, মানি লন্ডারিং এর প্রসঙ্গ বলেন, দুদক তো কাজ করছে, কিন্তু মানি লন্ডারিং এর কোনো, ফলে আমরা দুদক হয়েছে, আমাদের অনেক কাজ হয়েছে, ঠিক আছে, এটার জন্য দুদক আমরা অস্বীকার করি না। এবং কিন্তু এই যতক্ষণ পর্যন্ত আমরা এই আব্দুল্লাহ বাচ্চুর কেসটি আপনি স্যাটিসফাইড না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু দুদকের প্রতি আস্থাটা যেমনটা প্রত্যাশা করি আমরা তেমনটা পাই না, তাই না? এখন আমি আজকে কিন্তু এই প্রশ্নটি তুলেছিলেন আমাদের কোনো আমাদের ছোট ভাই মতন যারা, কিন্তু শেষ মতো উনি প্রশ্নের জবাব দিয়েছেন না, এরকম অবস্থার মধ্যে আমাদের এক ধরনের কি বলবো যে হয়তো ওনাদের দায়িত্ব নয়, কিন্তু একটা ধরনের সামগ্রিকভাবে দুদকের দুর্বলতা। চার্জশিট মামলা তো দুদকের, সেই মামলা তো চার্জশিট দিতে হবে। আপনারা তাকে চার্জশিট দিয়ে দেন, তারপরে যদি আদালতে প্রমাণ করতে না পারেন, অবশ্য তাও ঠিক না, কারণ যেটি জিনিস প্রমাণ করতে পারবেন না সেরকম চার্জশিট দিবেন কেন? ফলে আমি মনে করি এই জায়গাটায়, আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের যে কথাটা আমাদের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো দাবি করে, আমি তার অনেকটার সাথে একমত। যে আমার বিদ্যুতের অনেকটা হয়েছে, কিন্তু বিদ্যুতের করতে গিয়ে আমরা দুর্নীতি হয়েছে কিনা, অপচয় হয়ে গেছে কিনা, আমরা মেট্রো রেল করেছি, আমরা পদ্মা সেতু করেছি, সবটা ঠিক আছে, সেই প্রশংসা, বাট এখানে গভর্নেন্সটা এনশিওর হয়েছে কিনা, ঠিক আছে কিনা সেটা ঠিক হবে। এখন আমি কয়লা বিদ্যুৎ কেন্দ্র বলে ফেলছি, আমাদের 12,000 থেকে 14,000 পিক সময়, খুব গরমের সময় 15,000 আমাদের চাহিদা, আমরা 23,000 করেছি। তার ব্যাখ্যা দিচ্ছে যে 23,000 দরকার, ডিসরাপশন হতে পারে, বা এই যে ক্রাইসিস যখন হলো তখন আমরা লোডশেডিং বন্ধ করতে হলো। তা সেগুলো বিবেচনায় নিয়েই তো এগুতে হবে। এই জায়গাগুলো আমি মনে করি বেশি গুরুত্ব পাওয়া উচিত। দেখেন, আমি মানে কামিং ব্যাক টু দি রিপোর্ট অফ ইউএস স্টেট ডিপার্টমেন্ট, যে ওখানে তারা বলছে যে এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আগের তুলনায় কমেছে, তারপরে গণতন্ত্রের কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, দুর্নীতির কথা বলছে, যেটা পিটার হাসো আজকে বলছে। কিন্তু এটা কি শুধুমাত্র ইউএস স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে দেওয়ার কথা, মানে তাদের বলার বিষয়, নাকি আমরা নিজেরা কি বুঝি না এটা, যে বাংলাদেশে এগুলোর বাস্তব চিত্রটা কি? বিষয়টা হলো দুদকের কথা উনি বললেন, দুর্নীতির চিত্রের কথা বললেন। আমেরিকায় দুর্নীতি হয় কি হয় না তার চাইতে মাথা ব্যথা আমার বাংলাদেশের বিষয়। কিন্তু আমাদের গভর্নমেন্টের তরফ থেকে একটা ডিনায়াল সিনড্রোম সব জায়গাতে, যেমন আমেরিকা বলছে ডিনাই করছে না, কিন্তু এটা তো শুধুমাত্র এই কোন গভর্নমেন্ট স্পেসিফিক না, আমেরিকা বললেই মানতে হবে নাকি? না, বলতে যে এটা তো কোনো গভর্নমেন্ট স্পেসিফিক না, যেই সরকারে থাকে উনি ডিনাই করবে, আর অপোজিশন এটাকে যতদূর পর্যন্ত বাড়িয়ে যেমন ধরেন বৈশার বহির্ভূত হত্যাকাণ্ড, তো এখন ধরেন আপনার সন্তান বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো, এখন 1000 মাইল দূর থেকে কেউ আপনার পক্ষে কথা বললো, আপনার ভালো লাগবে না? আমি যদি বলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ওই আপনার মেজর সিনহা, প্রাক্তন মেজর, অবসর মেজর সিনহা, আর হলো একরাম, মেরিন ড্রাইভের হত্যাকাণ্ড, এরপরের থেকে যখন আর্মি থেকে অনেকটা বলা যায় প্রতিবাদ হলো, এরপরের থেকে তো বন্ধ হয়েছে এটা, এবং এরপরের থেকে সম্ভবত 3টে না 4টে মাত্র ক্রসফায়ার হয়েছে, আর ক্রসফায়ার হয় নাই, তো অর্থাৎ নিষেধাজ্ঞাও আসলো। তো এই প্রেশারেই তো এটা বন্ধ হয়েছে। দ্বিতীয়ত আমেরিকা থেকে বলা হয়েছে, আমি সত্য মিথ্যা জানি না, যে আমরা র্যাবের জন্যে অনেক সাহায্য আমেরিকার থেকে নেই, কিন্তু রিপোর্ট তারা চায়, সেই রিপোর্ট কিন্তু বাংলাদেশ দেয় নাই, যার ফলে কিন্তু এখন ডেমোক্রেসিতে না ডাকা এবং র্যাবের
স্যাংশন দেওয়া এসব কারণগুলো এসব কারণে দাঁড়াইছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের ব্যাপারে যদি ক্রসফায়ার, গুম, হত্যা এসবগুলো না থাকে তাহলে তো আমার কাছে কাউকে জবাবদিহি করতে হবে না। আর 2 নম্বর হচ্ছে আমরা স্বাধীন দেশ, আমরা অন্যের কাছে জবাবদিহি করবো কেন, এটা ঠিক আছে, কিন্তু আমাকেও তো যতটুকু সম্ভব ক্লিন। হ্যাঁ, আমেরিকায় তো শুটিং হয়, স্কুলে ঢুকে, পশ্চিমা দেশে হয় না, স্কুলে ঢুকে বন্দুকধারী যায় 50 জন 60 জন মেরে ফেলে। হ্যাঁ, ওখানে ধরেন কালোরা সবসময় বৈষম্য শিকার হচ্ছে, এগুলো তো হচ্ছে। তারপরে ট্রাম্প এই যে ফেল করার পরে তছনছ করে ফেললো, এগুলো আছে তো। কিন্তু তাদের যেটা পিটার হাস আজকে যেটা বললো যে তাদের ওখানে এটা কন্টেইন করার, কন্ট্রোল করার জন্য প্রতিষ্ঠান জবাবদিহিতার চেষ্টা আছে, কিন্তু বাংলাদেশে সেটা নাই। এই জায়গা হলো আপনি ওই ইনসাফের প্রসঙ্গটা আমি ওনাকে জিজ্ঞেস করেছি। চেষ্টা আমাদেরও যে নাই আমি সেটা বলবো না। 7 মার্ডার কেসের কিন্তু বিচার হয়েছে, রাবের হাতে যেটা সবথেকে আমরা আলোচিত বলি 7 মার্ডার, না সেটার বিচার হয়েছে না, এরকম অনেকগুলো বিচার হয়েছে। হ্যাঁ, অনেকগুলো বিচার কিন্তু আমরা করেছি। এখন আমেরিকার সার্টিফিকেট সবসময় পাইতে হবে সেরকম নট নেসেসারি। আমেরিকার গণতন্ত্র নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন নিয়ে তো কম কথাবার্তা হয় নাই ওদের নিজের দেশে। তার জন্য কি আমরা কোনো আমাদের কোনো মানবাধিকার রিপোর্টে কি তার উল্লেখ আছে? আমরা কি মানবাধিকার রিপোর্ট দেই? আমরা তো দেই না। সেটা কথা আমি মনে করি যে জবাবদিহিটা আমার দেশের কাছে আছে কিনা। আমার মানুষ গুম হয়েছে, আমার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমি বিচার পেয়েছি কিনা, এখন জবাবদিহিতা আছে কিনা। ধরেন যে সিম্পল আজকে আমরা হেডলাইন করেছি হজ নিয়ে, এখন এসে ধর্ম প্রতিমন্ত্রী বলছেন যে খরচ কমিয়ে আরও 2টো হজ প্যাকেজ করা হবে, কিন্তু স্ট্রেইট ডাবল খরচ হয়ে গেছে। মানে হজের যে প্যাকেজটা দিয়েছে তাদের 60-70 হাজার টাকাটা 2 লাখ টাকার খরচ হয়ে গেছে। এই যে বলছে যে বিমান, আমি এটা বলি এটা হলো এই জবাবদিহিতাটা কোন জায়গায় ব্যবস্থাপনা এবং জবাবদিহিতার হবে না। এই যে 600 কোটি টাকা প্রেস কনফারেন্স করে বলেছে না যে আমাদের কমানো সম্ভব না, কারণ আমরা বাড়াই নাই, বেসিক ফেয়ার বাড়াই নাই, ট্যাক্স বাড়ার কারণে, ডলারের কারণে এটা বেড়েছে। তাহলে এই যে এখন আবার যে ধর্মমন্ত্রী করবে, তাহলে কি বিমানের বক্তব্য সঠিক আছে যে আপনি ব্যবস্থাপনা করতে? আমি মনে করি যতটা না গুড গভর্নেন্স তার থেকে ব্যবস্থাপনার বড় সংকটের মধ্যে আমরা আছি। এই যে এখন বুঝলেন ধর্ম প্রতিমন্ত্রী যে খরচটা বেশি, আমাদের দেশের মানুষ, আমাদের ধর্ম যেতে চাই, যেতে আমি আগে কেন করলাম না? আমি কি ক্যালকুলেট করলাম? তার মানে কি সরকার কি জনবান্ধব নয়? জনবান্ধব না, আমি ব্যবস্থাপনার সংকটে ভুগছে। এই যে 4,60,000 টাকা 5 লাখ টাকা লেগে যাবে একটা হজ করতে, এটা যে আমাদের মানুষের জন্য অ্যাফোর্ডেবল না। 7 লাখ এটা অনেকে এইভাবে দেখছেন যে বিমান হিউজ পরিমাণ লোকসান করে, এখন এই পিলগ্রিমেজের কাছ থেকে হজযাত্রীদের কাছ থেকে নিতে হবে, হজযাত্রীদের কাছ থেকে টাকাটা উদ্ধারের হজযাত্রীদের কাছ থেকে নিতে হবে, একটা হীন একটা চেষ্টা হজযাত্রীদের কাছ থেকে নিতে হবে, সেটা তাই তো দেখা যায়। এইটাই তো হচ্ছে। আমি বলছি সেই ব্যবস্থাপনার সংকট। আপনি দেখেন একদম যদি আপনার আরেকটি যদি বলেন যে চিনির শুল্ক 5 টাকা কমানো হয়েছে, যা কমা হয়েছে তাদের 5 টাকা কমবে বলে বলা হচ্ছে, তো এটা আরো 1 মাস আগে না কেন? এই আমি মনে করি যতটা না সুশাসন তার থেকে একটা ব্যবস্থাপনার সংকটের মধ্যে আমরা আছি। এটা যদি আপনি কেস টু কেস দেখেন সেটা ব্যবস্থাপনা। এখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে সর্বনিম্ন আছে গত কয়েক মাসের মধ্যে। এখন কি আমাদের জ্বালানি বিদ্যুৎ মন্ত্রণালয় কি সমন্বয় করতেছে? না। এই জায়গাগুলো দেখতে আমি মনে করি জনবান্ধব হওয়াটা তখনই আমি বলবো যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। আপনার শেষ কমেন্ট নিব যে জাতীয় সরকার কায়েম করতে চায় ইনসাফ কায়েম কমিটি। হুইজ ইনসাফ কায়েম নতুন একটা প্ল্যাটফর্ম। কে প্ল্যাটফর্ম তো হয় না। একজন সদস্য সচিব যিনি একটি রাজনৈতিক দল করতেন তাকে আজকে সকল দায়িত্ব থেকে অবসর দেওয়া হয়েছে, মানে বহিষ্কার করা হয়েছে। আরেকজনকে আমাদের একজন, আমি যদি তার সাহিত্যের কথা বলি, আমি যদি তার একজন কবিতার কথা বলি তাহলে ঠিক আছে, কিন্তু উনি রাজনীতি করতে গিয়ে উদাও হয়ে লেবাস বদল করে ব্যক্তিগত আক্রমণ না, এটা পারসেপশনটা দাঁড়িয়েছে। উনি হঠাৎ বেরিয়ে হয়েছেন এই জন্য যে একটি জাতীয় সরকারের ফর্মুলা সামনে দিবে, এবং সেই জাতীয় সরকারের ফর্মুলা সামনে দিল কাকে রেখে? এমন একজনকে রেখে যিনি একটি দল করতেন না। কিন্তু বিএনপি ডিসট্রাস্ট করছে কেন তাদেরকে? বিএনপি একজন নেতাকে তার বহিষ্কার করা হয়েছে। উনি বিএনপি রাজনীতি করেন, উনি একজন ভাইস চেয়ারম্যান, ওনার এর আগে ওনাকে শোকজ করা হয়েছে। উনি একজন পেশাজীবী। আগে সিদ্ধান্ত নেন উনি পেশাজীবী না রাজনীতিবিদ। যদি রাজনীতিবিদ হন তাহলে আপনি যে রাজনৈতিক দলে বিলং করেন সেই রাজনৈতিক দল যে কথাটি বলছে আপনি তার বিরুদ্ধে আরেকটা জায়গায় যেতে পারেন। ও আপনি একটা জায়গায় বলবেন আমি পেশাজীবী, এক জায়গায় বলবেন আমি রাজনীতিবিদ, তাহলে তো হবে না, কনফ্লিক্ট করছে। সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমি দুঃখজনক মনে করি। আমাদের একজন অগ্রজ প্রতিম একজন সাংবাদিক, ভালো সাংবাদিক, আমি তো তাকে পেশাজীবী হিসেবে চাই,
সাংবাদিক হিসেবে চাই। উনি রাজনৈতিক দলে যদি ত্রুটি ধরা পড়বে উনি সেটি করবে, এখন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, উনি রাজনীতি করতে গিয়েছেন। কিন্তু বিএনপির মতন একটি দল করে আরেকটি জায়গায় গিয়ে আপনি এমন একটি ফর্মুলা দিলেন যে ফর্মুলাটা আপনার দলের সাথে কন্ট্রাডিকশন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি দলের সাথে বুঝবেন সেটা। কিন্তু আমার মনে হয় এইটি বেশি হয়েছে। এবং এই যে আপনি বলছেন যে ইনসাফ, হঠাৎ করে ইনসাফ কমিটি কী করলো, আমার সেটা নিয়ে বিবেচনা রাখতে হবে এখন। এবং কিন্তু রাজনীতিতে যে পোলারাইজেশন হয় সেগুলো দিস আ সিগনিফিকেন্ট ইভেন্ট কি ঠিক করবে কে? রাজনীতি ঠিক করবে রাজনীতিবিদরা। হ্যাঁ, অবশ্যই সুশীল সমাজ হিসেবে যাদেরকে বলি, মানুষের কণ্ঠস্বর হিসেবে যারা কাজ করে তাদের মতামত থাকবে। না, যেহেতু আপনারা কিন অবজারভার, কি ঘটনাগুলো ঘটছে এগুলোর সিগনিফিকেন্সটা কি? এগুলো ছাড়া হচ্ছে কোথা থেকে? ছাড়া হচ্ছে, যদি খুব খারাপভাবে বলতে হয় তাহলে কি ওনারা ব্যবহৃত হলেন? এই ফর্মুলাটা কে দিল? আওয়ামী লীগ কি এরকম একটা জাতীয় সরকার চায় নির্বাচনের আগে? সেই সরকার যদি নির্বাচন হবে। বিএনপি কি চায়? অন্য কোনো রাজনৈতিক দল কি বলে? যারা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে তারা তো বলছে না। তাহলে আপনি একবারই কে দিলেন? তাহলে ইট ইজ সামথিং দে ফিশিং ইন দ্য মাডি ওয়াটার। আমি তো সেইটার জন্যই তো কথাটা সামনে আসছে। এবং আমি খুবই, আপনিও সেজন্য আলোচনা করছেন যে মানুষের মধ্যে এই যে ফিশি ভাব, যে কেন তুমি কোত্থেকে উদয় হয়ে এটা বললা হঠাৎ করে। ফরহাদ মাহমুদ তো বহুদিন নাই, কথাবার্তাও নাই, চুপচাপ ছিলেন। উনি এসে হঠাৎ করে একটা থিওরি দিলেন কেন? আর আমার শ্রদ্ধেয় শওকত মাহমুদ সেই সদস্য সচিব হয়ে গেলেন সেই কমিটিটার মধ্যে, প্রথম দিনে আত্মপ্রকাশের পরদিনই উনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে গেলেন। উনি তো আগে পিছিয়ে ভেবে নিয়েছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা এই জন্য আমি মনে করি যে এই রাজনীতির ঘোলাটে অবস্থার মধ্যে নানা কিছু হবে। আপনি দেখবেন আগামী 30শে অক্টোবর যখন থেকে নির্বাচনী তারিখ শুরু, মানে ক্ষণগণনা শুরু হবে, তার আগে এখন অনেক কিছু ঘটবে। এই জন্য পিটার হাস সেই দিনই সেমিনারের আয়োজন করবে যেদিন মার্কিন মানবাধিকারের এই প্রতিবেদন প্রকাশিত হবে রাত্রেবেলা। সেই দিন সকালবেলা উনি আরেকটা বড় বক্তৃতা দেওয়ার জন্য একটা অনুষ্ঠান, সেটাই হয়েছে সিজিএসে, যেটা রেফারেন্স উনি দিলেন। এখন সবকিছু অর্কেস্ট্রেটেড। আমি মনে করতে পারি সুশীল সমাজ, যারা নাগরিক সমাজ, তার মানে কিছু বলতে পারে, আমরা কিন্তু 2-4 যখন মিলাবেন তখন কেউ এটাকে ব্যক্তিগত আক্রমণ জানেন না। আলোচনাটা জমে উঠেছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশ ইজ এ প্লেস, যে আপনাদের আমরা যখন আঞ্চলিক ভূ রাজনৈতিক যে গুরুত্বের কথা বিবেচনা করি, আমরা ভারত, আমরা চায়না, আমরা রাশিয়া, আমরা আমেরিকা, সবার নজরের মধ্যে পড়ে গেছি। না, আমরা নজর মধ্যে আমরা ইম্পর্টেন্ট ভূ রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এতে কোনো সন্দেহ হলো দুটি কারণ। আমি তবে আমাদের একটা শুধু আমি শেষ করি। একটি হলো আমাদের ভূ রাজনৈতিক অবস্থা, জিও গ্লোবাল যে আমরা পজিশনে আছি সেটি একটি। আরেকটি জানবেন আপনি অর্থনীতি। আপনি বাংলাদেশ একটি গ্রোয়িং ইকোনমিক্সের দেশ, উন্নত মানে অর্থনীতি সবার নজরের মধ্যে আছে, সেটি ভালো মন্দ পরে আছে। কিন্তু আমি মনে করি সৌদি বাণিজ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এসে সামিট করছে, আবার এইরকম নানা আলোচনা হচ্ছে, আবার অন্যরাও আসতেছে, ফলে আমরা একটা নজরের মধ্যে আছি। এটার মানে গুরুত্ব যেমন আছে, ঝুঁকিও তেমন আছে। আমাদের কিছু উইকনেস আছে। আমি এই প্রসঙ্গে আসছিলাম, একদম শেষ করবো যে আজকে সিএনএন-কে প্রধানমন্ত্রী যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটারই লোকাল মিডিয়াতে সেটা এই পিটার কোস্টো কিন্তু এসেছেন বিজনেস সামিট উপলক্ষে। জি, আপনার ওপিনিয়ন বলেন। সিএনএন এর সঙ্গে একটা চুক্তি আছে, কিন্তু বাংলাদেশের বিএফটিআই এর সঙ্গে একটা চুক্তি আছে, তো ব্র্যান্ড বাংলাদেশ ইন এ পজিটিভ ওয়ে। হ্যাঁ, তো মানে এই সাক্ষাৎকারের মধ্যে তারপরেও রিচার্ড কোয়েস যে প্রশ্নগুলো করেছেন এগুলো আমেরিকান পার্সপেক্টিভ অর্থাৎ সিএনএন পার্সপেক্টিভ থেকে করা হয়েছে। যে আমি মনে করি এটা গ্লোবাল ইকোনমিক পার্সপেক্টিভ, গ্লোবাল ইকোনমিক এন্ড গ্লোবাল স্ট্র্যাটেজিক এন্ড পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে প্রশ্নগুলো করা হয়েছে। প্রধানমন্ত্রী এগুলো জবাব দিয়েছে। এটা অবশ্য আমি এটার ব্যাপারে আমি আপ টু ডেট না বলছি যে ইউক্রেন যুদ্ধের সময় আপনারা নীরব থেকেছেন বা আপনারা রাশিয়ার পক্ষ নিয়েছেন কিনা, এই ধরনের প্রশ্ন করা হচ্ছে। উনি বলেছেন আমি যে কোনো কনফ্লিক্ট, যে কোনো ইনভেশনের বিরুদ্ধে আছি। উনি রোহিঙ্গাদের ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। এই বিষয়গুলোতে উনি পরিষ্কার বলেছেন এবং আগ্রাসনকে উনি আসলে সমালোচনাই করেছেন। হ্যাঁ, তারপরে শ্রীলঙ্কা এবং চীনের সঙ্গে যে ঋণের বিষয়, চায়নার সঙ্গে যে সম্পর্ক, সেখানে বলেছেন যে আমরা শ্রীলঙ্কা যেরকম অবস্থায় আছে বা পাকিস্তান যে অবস্থায় আছে আমরা কিন্তু সেই অবস্থার মতো নাই। আমরা চায়নার সঙ্গে এক ধরনের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আমরা সম্পর্ক রচনা করেছি। দিস ইজ নট সামথিং যে আমরা অ্যালাইন টু দ্য চায়না। এই বিষয়গুলো উনি স্ট্র্যাটেজিক্যালি জবাব দেওয়ার চেষ্টা করেছেন। না, এগুলো ঠিকই দিছে, তবে চীনের লোন তো আমাদের সবচেয়ে বেশি, এতে কোনো সন্দেহ নাই। তবে এটা ঠিক আমরা শ্রীলঙ্কা বা পাকিস্তানের পর্যায়ে আমরা যাই নাই। তবে আমাদের নেট রিজার্ভ আপনার IMF এর থিওরি অনুযায়ী তো অনেক কমে গেছে, এটা ঠিক। কারণ আমাদের এখন লোন পে করতে হবে, আপনার এক্সপোর্ট ইম্পোর্টের এবং আমাদের আয়, এটার গ্যাপ $1 বিলিয়ন, আমার $4 বিলিয়ন প্রতি বছর আমাদেরকে এখন লোন পে করতে হবে। না, এত মাইনর ডিটেইল আমরা না যে আমরা একটু সাধারণভাবে আলাপ করি যে মানে এখন যে সরকার বা সামনে যে নির্বাচন,
জিও স্ট্র্যাটেজি গুরুত্বের কথা আপনারা বলছেন, বাংলাদেশ কোন দিকে মানে কোন টানা হ্যাচড়ার মধ্যে পড়ছে? মানে এখনো জিনিসটা আসলে পরিষ্কার হয় নাই। বিষয়টা হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল পলিটিক্স, জি, এটার উপরেও কিছু নির্ভর করবে, এবং বাইরের যে অনেক বৃহৎ শক্তিদের চাওয়া, আমাদের দেশে তো অনেক কিছুই চায়, আমেরিকাও চাচ্ছে, চীনও চায়, এখানে ভারত তো পাশেই আছে, হ্যাঁ, তো আমরা যদি রাশিয়ারও investment এইসব আছে। গ্লোবাল প্লেয়ারদের এক্সপেকটেশন অথবা তাদের কনসার্ন অথবা তাদের ডিমান্ড অ্যাড্রেস করি, সেক্ষেত্রে কি হবে? না, সবার ডিমান্ড তার সমানভাবে আমরা অ্যাড্রেস করতে পারবো না, হয়তো কম বেশি হবে, কিন্তু ফাইনালি যেটা হয় আমার ধারণা যে টোটাল গ্লোবাল পলিটিক্সটার উপরে এখন পলিটিক্সটা প্রধান নেই, ইকোনমিটা প্রধান হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং তারা তো ধরেন বাংলাদেশ তো একটা বিশাল মার্কেট, এবং এখানে ইনভেস্টমেন্টের সুযোগ আছে, ব্যবসার সুযোগ আছে, আপনার ভূ রাজনৈতিক দিক থেকে ইম্পর্টেন্স আছে। একদম সম্পর্ক কাট আপ করে ফেলবে কোনো দেশ সহজেই, বৃহৎ শক্তিও, এটাও কিন্তু সহজ না। আমরাও যেমন নিজেদেরকে সহজভাবে ভাবতে পারি যে হয়তো আমেরিকা বৈরী হয়ে গেল, চীন বৈরী হয়ে গেল, আমাদের এত সহজ নয়, এত সহজ না, এত সহজ করে বাংলাদেশকে ছোট করে আমি দেখি না। আমি একটা জায়গায় বলি, সুযোগ নাই, উই আর অলসো পাওয়ার, এবং সেই পাওয়ারের চর্চা এবং সেই পাওয়ার আমরা দেখাই কোথায়? আপনি দেখবেন জাতিসংঘে আমরা 2 রকম অবস্থান নিয়েছি, যখন ভোট দিয়েছি ভোট জনের বিরুদ্ধে দেখেছি, ফলে আমাদের একটা নিজস্ব আছে, ফলে অত বেশি বিদেশির উপরে নির্ভরশীল আমরা এখন না, আমাদের উপরে বরঞ্চ অনেকের নির্ভরশীলতা আছে, সেটা মার্কিন এবং ইউরোপের থেকে শুরু করে অন্য অনেকের বিনিয়োগের জায়গা কিন্তু বাংলাদেশ, তাদের আগ্রহের জায়গা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এই বিনিয়োগ তাদের স্বার্থে, তারা কেউ লিল্লা দিয়ে আমাদেরকে বাঁচাতে আসবে না, তারা এখানে বিনিয়োগ করবে এবং সেই প্রফিট তারা নিয়ে যাবে। জি, ফলে আমরা সেটাও কিন্তু আমাদের একটি শক্তি। জি, ধন্যবাদ। আমরা আসলে রমজানের বাজার সম্পর্কে একটু আলাপ করতে চেয়েছিলাম, সময় নেই আজকে। আমি চাই এটা বাজার মনিটরিংটা ঠিক হোক এবং উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য মূল্য যদি না হয়, এবং বাজারটাকে কিছুটা বাজারের মতন করে চলতে দিতে হবে, তা নাহলে কিন্তু এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাবে না। আজকেও একনেক মিটিং শেষে পরিকল্পনা মন্ত্রী বলেছেন এই মাসেও একটু বাড়তে পারে, এবং সেই বাড়াটা যেন আমাদের সহ্যশীলার বাইরে চলে না যায়। এখানে অলরেডি বেড়ে যে জায়গায় গেছে আর বাড়ার এটা কমতে হবে, এটা যে জায়গায় গেছে ধরেন কমতে হবে, বা মিনিমাম। কিন্তু একটা ছোট কমে, সেটা হলো যে মানুষের মানে এটা তো মনিটরিং ব্যাপার আছে, সিস্টেম বা ব্যবস্থাপনার কথা জনাব প্রণব সাহেব বারবার বলছেন, সেটা আমরা মানি, কিন্তু মানুষের নীতি নৈতিকতা, ব্যবসায়ীদের নীতি নৈতিকতার বিষয়টি একরকম, আবার আমরা যারা ভোক্তা শ্রেণী আছি আমরা তো ঝাঁপাই পড়ছি রমজান উপলক্ষে, তো আমাদের ডিমান্ডের শেষ নেই। না, আমরা অত দামি বিদেশি জিনিস কেন খেতে হবে? অর্থনীতিবিদ রেহমান সাবান বলছে যে ব্যবসায়ীরা সরকারের অংশ হয়ে গেছে, অর্থাৎ তিনি বলতে চাইছেন এদেরকে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব কঠিন হয়ে গেছে। আর যেটা বলা হচ্ছে যে এখন এই দেশের মেজরিটির লোক এখন কিন্তু আর স্টক করে না, রমজানের সময় যা আসে টাকা, এত টাকা নেই, কিছু লোকের কাছে 10% লোকের হাতে টাকা চলে গেছে, তাদের কোনো সমস্যা, সিন্ডিকেশন চলেছে, হ্যাঁ চলে গেছে। সুতরাং এখন তো দরিদ্রের সংখ্যা বেশি হয়েছে, মিডল ক্লাসও। ধন্যবাদ জনাব ইমে আজিজ, ধন্যবাদ জনাব প্রণব শাহ, আপনার দুজনকে রাতে আমাদের স্টুডিওতে এসে এই আলোচনা অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের এই সময় শেষ করছি, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।